পাহাড়ের কোল ঘেঁষে ডুয়ার্সের দেশে, যেখানে সবুজ বন কথা বলে হেসে, মূর্তির কলতান শাল বনের ছায়া, ডুয়ার্স মানে এক চিরন্তন মায়া। সারের জঙ্গলে রোদের আলপনা, অজানা পাখির সুরে হাজারো কল্পনা। গরুমারা থেকে জলদাপাড়ার ঘাস, ফরেস্টে হোমস্টেতে বসে ময়ূর দেখার আশ্বাস। চলুন আজ হারাই সেই বনের গভীরে, যেখানে হাতি ফেরে নোয়েল রাজার করে। 3 রাত 4 দিন থাকলে সময় হাতে ঘুরতে পারেন ডুয়ার্সের চায়ের বাগানে। সো গুড মর্নিং, আমি রয়েছি সময় আপনাদের সাথে ট্রাভেল শুভ। গতকাল রাত 8:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা ছেড়েছিল, আর এখন প্রায় ঘড়ি কাটায় কিন্তু বাজতে প্রায় সকাল কিন্তু 8টার কাছাকাছি বেজে গেছে। আমরা বাগডোগরা স্টেশন ক্রস করে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশনের পরেই রয়েছে নিউ মাইল জংশন, সেখান থেকে আমরা আজকে রওনা দিচ্ছি ডুয়ার্সের উদ্দেশ্যে। আর পেছনে রয়েছে ব্রিজটা, খুব সুন্দর লাগছে। আর সকালে একটি রৌদ্রোজ্জ সকাল, সে কারণে কিন্তু বেশ মনোরম ওয়েদার, মানে ঠান্ডা একটি হিমেল হাওয়া দিচ্ছে যেরকম, আর সেই সাথে যে ওয়েদারটা পাচ্ছে না সেটাও বেশ খুবই সুন্দর লাগছে। তো যারা ভাবছেন ডুয়ার্স আসবেন, সেক্ষেত্রে আপনারা 2 নাইট 3 ডেজ 3 নাইট 4 ডেজের প্রোগ্রাম করতে পারেন। আর সকালে কফি খেয়েছি, এরপর নেমেই ব্রেকফাস্টটা করবো মাইল জংশনে। তো ততক্ষণ যাওয়ার পথে একটু শিলিগুড়ি থেকে নিউ মাইল জংশন যাওয়ার পথে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেটা আপনাদের সাথে অবশ্যই দেখা দিন। এখন সেবক রোড ক্রস করে চলে এলাম। সেবকের যে ব্রিজটা ছিল অত্যন্ত দুর্দান্ত একটি ব্রিজ ছিল, তো সেটা ক্রস করলাম। আর এখন পুরো ক্লিয়ার স্কাই রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নিউ মাইল জংশনে কিন্তু পৌঁছে যাব। আপনারা যারা ডুয়ার্স আসবেন, অবশ্যই শিয়ালদা স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবেন। এই ট্রেনটি প্রত্যেক দিন সন্ধ্যে 8:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে। সকাল 9:30 থেকে 10টার মধ্যে পৌঁছে যায় নিউ মাইল জংশনে। স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা। এছাড়াও পুরী কামাখ্যা এক্সপ্রেস প্রত্যেক রবিবার হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সন্ধ্যে 8:30 নাগাদ পৌঁছে যায় নিউ মাইল জংশনে। ঘড়ির কাঁটায় যখন সকাল 10:05 আমাদের ট্রেন এসে থামলো নিউ মাইল জংশনে। আজকে আমাদের ডুয়ার্সের 4 রাত 5 দিনের ভ্রমণ সঙ্গী সফর বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এই প্রথম দিনে আমরা ট্রেন থেকে নেমে ব্রেকফাস্ট শেষ করে রওনা দিলাম আমাদের লাটাগুড়ির হোমস্টে উদ্দেশ্যে। যদিও বা এই ব্রেকফাস্ট ইনক্লুড থাকে না প্যাকেজের মধ্যে। নিউ মাইল জংশন থেকে লাটাগুড়ির ফরেস্টের ডিস্টেন্স 29 কিলোমিটার। ডুয়ার্স, যার অর্থ দরজা বা প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গ আসাম রাজ্য নিয়ে গঠিত এই ডুয়ার্সের অঞ্চল। চায়ের বাগান, জঙ্গলের মাঝখান দিয়ে ছোট বড় নদী, জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ানো বন্যপ্রাণী, এগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আসতে হবে ডুয়ার্সে। নিউ মাইল থেকে আমাদের রাস্তাটি মূলত চা বাগান, সবুজ প্রকৃতি, নদী এবং ডুয়ার্সের গ্রামীণ ও বনজ পরিবেশের এক সুন্দর মিশ্রণ, যা যাত্রাকে উপভোগ্য করে তোলে। চায়ের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য লাটাগুড়ির হোমস্টেতে। আমরা যে হোমস্টেতে ছিলাম, এই হোমস্টেটি পুরোপুরি চায়ের বাগানের মধ্যে ছিল। গরুমারা ফরেস্টের কাছে লাটাগুড়িতে, যা পর্যটকদের থাকার জন্য বেশ সুবিধাজনক জায়গা। ঘন সবুজ প্রকৃতি এবং গ্রামীণ পরিবেশের মাঝে একটি শান্ত ও আরামদায়ক আশ্রয়স্থল এই অবস্থান আমাদের এই হোমস্টেটি। পরিষ্কার প্রশস্ত ঘর, আরামদায়ক থাকার ব্যবস্থা এবং আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এখানে অতিথিরা প্রকৃতির মাঝে শান্তিতে বিশ্রাম নিতে পারেন এবং শহরে জীবনের কোলাহল থেকে দূরে একটু স্মরণীয় অভিজ্ঞতা লাভ করতে পারেন, যেখানে থাকার জন্য আরামদায়ক কক্ষের সাথে সাথে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ স্বাদ পাওয়া যায়। আমরা যে প্যাকেজে আছি, সেই প্যাকেজে খাওয়া দাওয়া দুপুর থেকে শুরু হয়েছে। তাই হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে তারপর দুপুরের লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম মূর্তি রিভার দেখার উদ্দেশ্যে। মূর্তি নদী যাওয়ার পথে পূর্বে মহাকাল মন্দির। যদি হাতে সময় থাকে
তাহলে নেমে একবার মহাকাল মন্দির ঘুরে যেতে পারেন। যেহেতু শীতকাল, তাই মূর্তি নদীতে জল একদমই শুকিয়ে গেছে। যদি এটা বর্ষাকাল হতো তাহলে এই নদীতে আমি হয়তো হাবুডুবু খেতাম, কারণ তখন এই মূর্তি নদীর যে গতিবেগ এবং তার জলের প্রবাহ অত্যন্ত তীব্র হয়ে থাকে। শীতকাল হলে কি হবে, জল এতটাই পরিষ্কার যে নিচের পাথরগুলো স্বচ্ছভাবে দেখা যাচ্ছিল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মূর্তি নদীতে। এই মূর্তি নদীতে কিন্তু যে পরিমাণে জল দেখতে পাচ্ছি বর্ষাকালে থাকার কথা, এখন যেহেতু শীতকাল সেই কারণে জলের পরিমাণটা অত্যন্ত কম রয়েছে। তবে যেটুকু জল আসছে সেটা হচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন, যেরকম একটা মনে হচ্ছে পুরো একদম যেন স্বচ্ছ জল পুরো নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি পাহাড় রয়েছে। যেহেতু মাঝখানে এখন বর্তমানে জল নেই, সেই জন্য কিছুটা দেখতে পাচ্ছি যে মাঝখানে যেখানে জল নেই সেখানে কিন্তু বিশেষ করে পশু অর্থাৎ গরু কিন্তু দেখতে পাচ্ছি মাঝখানে এই দিকটাতে পুরোপুরি ঘুরছে। আর এই দিকটাতে জাস্ট উল্টো দিয়ে কিন্তু রয়েছে হচ্ছে কি পাহাড়, এই পাহাড় থেকে কিন্তু জলটা বয়ে আসছে। আর এই মূর্তি নদীর যে ভিউ না, সত্যি খুব দারুণ লাগছে। আর আমরা আজকে এই সাইড সিনটা কভার করছি, এই সাইড সিনটা কখনোই মিস করবেন না। তার একটাই কারণ বলি, কারণ এত সুন্দর ফিল আসে, এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে যেরকম, ঠিক একইভাবে নদীর যে কুলুকুলু ধ্বনি, মানে সেটা কিন্তু এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি ফিল নিতে পারবেন, এক আলাদাই রকমের মানে ফিল। তো অবশ্যই যারা আসছেন অন্তত এই মূর্তি নদীর পাশে কিছুটা সময় হলেও স্পেন্ড করে যাবেন। বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। হোমস্টেতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। এখন সন্ধ্যায় আমি আমার সামনে চলে এসেছে সন্ধ্যায় স্ন্যাক্স। আমরা আজকে সারাদিন গরুমারাতে কিন্তু সাইট সিন করেছি, আপনারা পুরোটাই দেখেছেন। আর এখন একটু আমি চা খেয়ে নেবো। আপনারা চা বা কফি খেতে পারেন, আপনাদের মন যেটা ইচ্ছা হবে সেটাই বলবেন, সেরকম কিন্তু ওনারা সন্ধ্যায় স্ন্যাক্স বানিয়ে দেবে। এবার একটু গল্প করি সন্ধ্যায় একটু কফি খেতে খেতে। যারা ভাবছেন এই শীতে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আপনারা আসবেন, বিশেষ করে ডুয়ার্সে কোথায় থাকবেন ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটি সুন্দর ঠিকানা হতে চলেছে ডুয়ার্সে। এখানে যেরকম আপনারা স্ন্যাক্স থেকে শুরু করে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, রাত্রির ডিনার সমস্ত কিছু পাবেন। সেই সাথে এখানকার যে অ্যাটমসফিয়ার বেশ মানে আরামপ্রদ এবং যে হয় না একটা শান্তি, এখানে এসে একটা নিরিবিলি জঙ্গলের মধ্যে, বিশেষ করে চায়ের বাগানের মধ্যে কখনো কখনো হয়তো ময়ূরের ডাক শুনতে পাবেন। এখান থেকে আপনারা কাছাকাছি বিশেষ করে জঙ্গল সাফারির জন্য যেতে পারেন। এবং সেই সাথে এখানকার যে অ্যাটমসফিয়ার পুরো কিন্তু করা রয়েছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তার জন্য বলবো অন্তত একবার আপনারা কিন্তু আসুন ডুয়ার্সে। স্ন্যাক্স করার পরে কিছুটা সময় বাইরে কাটানোর পরে বেশ ঠান্ডা লাগছিল, তাই রুমের মধ্যে চলে গেলাম। যখন ডিনার করতে বসলাম রাত্রিতে, তখন আশেপাশে হাতির আওয়াজ ভেসে এলো কানে। রাত্রি যখন 9:30, তখন ডিনার সেরে আমরা ঘুমের দেশে পাড়ি দিলাম। দ্বিতীয় দিন সকাল সকাল চায়ে চুমুক দিয়ে ব্রেকফাস্ট শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম 7 পয়েন্ট ঘোরার উদ্দেশ্যে। আজকে আমরা 7 পয়েন্ট ঘুরে দেখব। আজকে আমরা যে কটা জায়গা ঘুরবো তার মধ্যে সব থেকে দূরে পড়ে বিন্দু। এখান থেকে প্রায় 57 কিলোমিটার, তাই সাথে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিলাম। ডুয়ার্স এসেও আবারও পাহাড়কে ছুঁতে পাওয়ার যে আলাদা এক মজা রয়েছে, তা যেন বারবার আবারও অনুভূত হচ্ছিল আজ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রাবার গার্ডেনে। আজকে আমাদের প্রথম সাইট সিন গরুমারার রাবার গার্ডেন। এই রাবার গার্ডেনে কিন্তু আপনারা এলে দেখতে পাবেন চারিদিকটা কিন্তু হচ্ছে গিয়ে পুরোপুরি কিন্তু রবার গাছে ভর্তি রয়েছে। আর আপনাদের আজকে আমি দেখাবো এই রবার গার্ডেনে কিভাবে এই গাছ থেকে রবার তৈরি হচ্ছে। প্রত্যেকটি গাছের কিন্তু যদি নিচের দিকে একটু দেখি কিন্তু একটা মানে একটা যে কোনো বাঁধা থাকে, যেখানে যে পাত্রতে এসে কিন্তু
রাবারের যে অর্থাৎ রাবার গাছের আঠা পড়ছে সেখান থেকে কিন্তু রাবারটা তৈরি হচ্ছে। অবশ্যই যারা আসবেন অন্তত ফার্স্ট সাইট সিন এখানে ভিজিট। আর রাবার গার্ডেন দেখার পরে আমরা এখন ঝালক নদী দেখতে যাব। তবে তার আগে একটি স্পট এত সুন্দর লাগলো দেখে দাঁড়িয়ে পড়লাম। এই যে জাস্ট তার উল্টো দিকটাতে কিন্তু হচ্ছে গিয়ে ভুটান, আর নিচে যে দেখতে পাচ্ছি জাস্ট ওই জায়গাটা আমরা যাবো সেটা হচ্ছে গিয়ে ঝালক নদী, কিন্তু এই নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে। আর উল্টো দিকে কিন্তু যেহেতু সানডে পড়েছে, পুরো ওয়েদারটা হচ্ছে গিয়ে মানে রৌদ্রোজ্জ্বল একটু ওয়েদার এবং ঠান্ডা শীতল হাওয়া দিচ্ছে। তো যারা যাচ্ছেন একটু স্পটগুলো দেখে অন্তত দাঁড়িয়ে যাবেন, কারণ প্রকৃতির যদি অপরূপ সৌন্দর্যে শোভা নিতে হয় একটু তো সময় স্পেন্ড করতেই হবে। রবার গার্ডেন থেকে ঝালক নদীর দিকে যেতে হলে প্রধানত ডুয়ার্স ও জলঢাকা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনাকে যেতে হবে। রাস্তাটি সাধারণত আঁকাবাঁকা পাহাড়ি পথ যা গৈরিবাস হয়ে যায়। এরপর রাস্তাটি আঁকা বাঁকা ও পাহাড়ি পথে চলতে শুরু করবে। পথের দুদিকে ঘন জঙ্গল এবং ছোট ছোট পাহাড়ি ঝর্ণা দেখা যাবে, যা এক মনোরম পরিবেশ সৃষ্টি করে। গৈরিবাস হলো ঝালং যাওয়ার পথে একটি বড় গ্রাম। এখানকার বাসিন্দারা মূলত গোর্খা এবং তারা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করবে আপনার সাথে। আমরা এখন রাবার গার্ডেন হয়ে যাচ্ছি বিন্দুর উদ্দেশ্যে। বিন্দু দেখে তারপরে ফেরার পথে আমরা ঝালং নদীতে নামবো। আর একটি রৌদ্রোজ্জ্বল দিন একটি, আর তবে নিচে কিছুটা গরম থাকলেও কিন্তু যত উপরের দিকে উঠছি এবার কিন্তু ধীরে ধীরে ঠান্ডা লাগছে। আর দেখা যাক সামনে কেমন বিন্দুর ওয়েদারটা কেমন আজকের। আমরা এখন রয়েছি বিন্দুতে। বিন্দুতে প্রথমেই পৌঁছে আমরা বিশেষ করে একদম সামনে দেখতে পেলাম দাদার দোকান। আচ্ছা দাদা, আপনার দোকানে কি কি রয়েছে সেটা তো জানবো অবশ্যই, কিন্তু তার আগে এই যে বিন্দু সম্পর্কে যদি একটু বলেন, মানে কেন লোকে বিন্দু এত আসতে পছন্দ করে একটু যদি বলেন। বিন্দু মানে একটা হচ্ছে পয়েন্ট, আচ্ছা, ঠিক আছে। আর বিন্দু কেন আসে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা আমার 3 দেশের বর্ডার। সামনে যে স্ট্রেটটা যে হোয়াইট ক্লাউডসে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটান ডোকলাম পাস, ওখান থেকে একটা নদী আছে। আচ্ছা, এর বা হাতে আছে নাথুলা পাস, আর দিকে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুটানের বিন্দু পাস। আর ওটা বিন্দু পাসের একটা নদী, চায়নার ডোকলাম পাসের একটা নদী, আর সিকিম নাথুলার পাসের একটা নদী। তিনটা নদী মিশিয়ে এই ড্যাম করা হচ্ছে। এই যে
ওই যে বিশাল জলাশয়, এখন থেকে শুরু হয় 3 দেশের জল দিয়ে ঢাকা, জল ঢাকা। আচ্ছা, তবে এখানে জলের সব থেকে কোন সময় আবার বর্ষাকালে তো প্রচুর পরিমাণে, তাহলে এখানে তো মানে প্রচুর ঝর্ণার জল বেড়ে যায় নিশ্চয়ই। সে সময় হয় রেনি সিজনে, কিন্তু মোটামুটি 3 দেশের জল আছে, কোনোদিন জলটা অভাব থাকবে না। সেজন্য এই যে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। আচ্ছা, এই বিন্দুতে যারা আসবেন তাদেরকে আপনারা কোন সময়টা সব থেকে বেস্ট মনে করবেন যে এই জায়গাটাতে এলে সব থেকে এই সময়টা এলে আমার যে খুব ভালো ভিউ পাবেন? আমার যে অভিজ্ঞতা মোটামুটি এই অক্টোবর থেকে আচ্ছা এপ্রিল অবধি কন্টিনিউয়াস থাকে, আচ্ছা কিন্তু ছুটি বেলার স্টুডেন্টের ছুটি বেলায় মোটামুটি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি একটা ভালো সিজন হয়। আচ্ছা সেই জন্য আমরা রিকোয়েস্ট করি সবাইকে। আচ্ছা, যারা দেখছেন অবশ্যই তো দাদা বললেন অক্টোবর থেকে আপনারা এপ্রিলের মধ্যে কিন্তু আসতে পারেন এই জায়গায়, কিন্তু যে জলের যেরকম ড্যাম রয়েছে পেছনে, সেরকম যারা আসছেন অন্তত বলবো দাদার দোকানে এসে কিন্তু কিছু কেনাকাটা করবেন। কারণ এইখানে যে দেখতে পাচ্ছি দাদা চকলেট রয়েছে, এই চকলেটগুলোর যদি একটু দাম বলেন, এই চকলেটগুলো কেমন কি প্রাইস রয়েছে? এটা মানে আমরা 2 টাকা থেকে শুরু হয়, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 10 টাকা করে হয়। মোটামুটি এখানে কিন্তু ভ্যারাইটিও কিন্তু চকলেট রয়েছে। রেটগুলো আছে আমাদের ভুটান থেকে আনা হয়। একটা কোলাবোরেশন আছে, যেমন ভুটানের এই 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 যে এই যে হচ্ছে এটা বেলজিয়ামের আছে। আচ্ছা, এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বেলজিয়ামের চকলেট, বেলজিয়াম এগুলো কিন্তু বেলজিয়ামের চকলেট রয়েছে। কোলাবোরেশন আছে। এটা এই যে এটা সুইজারল্যান্ডের কোলাবোরেশন আছে, সুইস চকলেটস হয় এটা। এটা আফ্রিকান ডার্ক চকলেট আছে, আফ্রিকান ঘানা চকলেট আছে এটা। এরকম এটা ইজিপশিয়ান আছে, ওই যে ইরানের চকলেট আছে, মানে মানে ভ্যারাইটিস তা পাওয়া মানে ভ্যারাইটি অফ কান্ট্রি কিন্তু চকলেট এখানে এলে কিন্তু না পাওয়া যাবে। ভুটান। আর এইদিকে দেখতে পাচ্ছি সম্ভবত চা, তাই তো? এই চা গুলো আছে আমাদের লোকাল চা সব। আচ্ছা, লোকাল তো এটা আমাদের নিজের বানানো চাই, যে নিজেদের তৈরি। লামা টি এন্ড ফুড হাব। আচ্ছা, এগুলো প্রাইস কেমন কি একটু দেখাবো? এই যে এগুলো আছে, মানে একটা আমরা ফ্ল্যাট একটা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে দিই। মোটামুটি যারা আসবেন অন্তত দাদার দোকানে ভিজিট করবে, এলে কিন্তু এখানে আপনারা যেরকম পাচ্ছেন এই চা রয়েছে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে দুধ চা, এটা হচ্ছে মানে দার্জিলিং টি, লাল চা। হ্যাঁ, এটা হচ্ছে এই যে হচ্ছে অরেঞ্জ টি, যার স্কিনের জন্য খুব বেনিফিট হয়, ভিটামিন সি যুক্ত চা এটা। এটা হচ্ছে গ্রিন টি হলো, হ্যাঁ, এটা পাহাড়ের গ্রিন টি, আমাদের সমতল মতো হয় না, এটা মানে হোয়াইট প্যাচেসটা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে লেমন হানি তুলসী গ্রিন টি, যাদের সুগার প্রেশার হয়, ইউরিন ইনফেকশন হয়, আর ফ্যাটি লিভার জন্য খুব ভালো এটা। আমাদের এটা একটু ফেমাস আছে, এটা ম্যাঙ্গো টি, এটা ব্লু টি বলে। এটা বিশেষ করে খাওয়ানো হয় যার মাইগ্রেনের জন্য, যার এই যে ব্লকেজ খোলানো, এটা আচ্ছা আচ্ছা, যারা মাথা যন্ত্রণা বা অন্যান্য রক্ত পাতলা করানো, এটা খাওয়ানো হয়। এটা কিন্তু আপনারা নিতে পারেন। তো দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে ক্যামোমাইল টি, যাদের ঘুম হয় না, যাদের ডিপ্রেসিভ মাইন্ড আছে, ওদের জন্য খুব ভালো। সো একটা কোয়ালিটি ভালো পাবেন, এগুলো কম দাম। আপনাদের বলতে গেলে যেরকম ডক্টরের কাছে গেলে যেরকম সাজেশন দেন যে এই ওষুধ খান, এই ওষুধ খান, এখানে কিন্তু এত ভ্যারাইটি অফ চা রয়েছে যে আপনারা কিন্তু যে কোনো চা আপনার মানসিক চিন্তা বা শারীরিক সমস্যা কিন্তু দূর করতে পারে। তার জন্য বলবো যদি বিন্দুতে যারা আসছেন অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে বা অন্য কোনো সময়, অন্তত একবার দাদার দোকানতে ভিজিট করবেন। এবং যে স্পেশাল রয়েছে কিন্তু বিন্দুর যে 3টে জায়গা থেকে সে জল থাকছে, সেই জায়গাটি আপনাদেরকে দেখালাম এতক্ষণ। বিন্দু কেন আসে তার একটাই কারণ, এখানকার যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, বিশেষ করে যে এইখানকার যে ড্যাম থেকে যে জলটা আসছে না, পুরো নিট অ্যান্ড ক্লিন, পুরো মনে হচ্ছে যেন মানে কেউ পিউরিফায়ারে ক্লিন করে এই জলটাকে দিচ্ছে, এত সুন্দর লাগছে। আর এখানে এলে মন করবে না আপনার কিন্তু বাড়ি যেতে। তার কারণ কি, এখানকার একদিকে যেরকম রয়েছে ড্যাম, সেইখান থেকে জল আসছে, ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে আপনি কিছুটা টাইম স্পেন্ড করার মতো কিন্তু বেশ কয়েকটি জায়গা। আর ওপরের দিকে কিন্তু রয়েছে দোকান, যে দোকানগুলো আপনাদেরকে দেখালাম, সেখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এখানে এলে আপনারা বসে কিন্তু একটু প্রকৃতির সাথে নিরিবিলিতে একাত্ম হতে পারবেন। তার জন্য বলবো অন্তত যখন আপনারা ডুয়ার্স ভ্রমণ করবেন, সেক্ষেত্রে কিন্তু বিন্দু মিস করবেন না। বিন্দু মিস করা মানে কিন্তু একটা আপনার স্মৃতির পাতার একটা জায়গা কিন্তু ছেড়ে যাওয়া। তো অবশ্যই বিন্দুতে অন্তত একবার আপনারা আসুন। এটি হচ্ছে ঝালং নদী। তবে হ্যাঁ, আপনারা হয়তো বলবেন
যে ঝালনিতে জল নেই কেন, কারণ এটি শীতকাল। যারা আসবেন বিশেষ করে শীতকালে এইরকমই কিন্তু হয়ে থাকে। তবে হ্যাঁ, সামনের দিকে গেলে কিন্তু ওয়াটারফল থেকে কিন্তু জল পড়ছে, তবে জলের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে যারা শীতকালে আসবেন। আর যারা বর্ষাকালে আসবেন, এটা কিন্তু পুরোটাই কিন্তু বিশেষ করে ঝর্ণার জলে কিন্তু পুষ্ট নদী একটি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন বর্ষাকালে আসবেন পুরো জল ভর্তি থাকে। আর এই ঝালং নদীতে চারিদিকটা একবার ভিউটা দেখাবো, পুরো কিন্তু এই যে পুরো স্পটটা কিন্তু জলে ভর্তি থাকে। আমি এখন রয়েছি ঝালং নদীর ঠিক জাস্ট ওপরে একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি রয়েছে, সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। ঝালং নদীতে এলে আপনারা কী কী দেখতে পাবেন এখানে? প্রথমত যদি আপনারা বর্ষাকালে আসেন সেক্ষেত্রে কিন্তু পুরো ঝর্ণার জলে পুষ্ট নদী এটি একটি, এবং সেই সাথে ওপরে কিছুটা হেঁটে এলে কিন্তু দেখতে পাবেন, এই দিকটিতে একটু দেখাতে বলবো, এই দিকে রয়েছে কিন্তু বুদ্ধিস্ট একটি বিশেষ করে বুদ্ধের একটি মূর্তি রয়েছে। আর ঠিক তার উল্টো দিকে অর্থাৎ পূব দিকেই রয়েছে কিন্তু নদীটি। এবার যারা আসবেন অন্তত ঝালং নদীটা একবার ঘুরে যাবেন, কারণ এখানে কিন্তু এলে যে পরিমাণে জল দেখতে পারবেন এবং সেই সাথে মুখ ধুয়ে নেবেন আপনারা, কারণ এই জল কনকনে ঠান্ডা হয়। তো অবশ্যই যারা আসছেন ডুয়ার্সের সাইট সিন করতে, ঝালং নদী মিস করবেন না। ঝালং থেকে রকি আইল্যান্ড বা রক আইল্যান্ড যাওয়ার পথে মূর্তি নদীর ভি আকৃতির উপত্যকা, বড় বড় পাথরের চাঙড়, সবুজ জঙ্গল, পাহাড়ি গ্রাম আর নানা রঙের প্রজাপতির মেলা দেখা যায় এখানে, যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি করে, যেখানে প্রকৃতি যেন তার সবটুকু রূপ মেলে ধরেছে। এখন আমরা রকেল্যান্ড যাচ্ছিলাম। রকেল্যান্ড যাওয়ার পথে কিন্তু যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তার দুপাশে কিন্তু চায়ের বাগানের সাইড রয়েছে। তো সেটা দেখেই কিন্তু আমরা দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়াতেই দেখতে পেলাম যে এই চায়ের যে বাগানের মধ্যে কিন্তু বিশেষ করে চা পাতা তোলা হচ্ছে একদিকে যেরকম, ঠিক একইভাবে কিন্তু উল্টো দিকে কিন্তু দেখতে পাচ্ছি ওই দিকটাতেও কিন্তু চায়ের পাতা তোলা হচ্ছে। এবার এই যে রকেল্যান্ড যাওয়ার পথে যে সিনারি ভিউটা পাবেন সত্যি বলতে অসাধারণ সুন্দর পাবেন। আর ওই দিকটা একবার ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো, উল্টো দিকে কিন্তু বিশেষ করে এসছে যে ওরা কিন্তু চায়ের পাতা কিন্তু তুলতে শুরু করেছেন। তো যারা অন্তত আসবেন বিশেষ করে রকেল্যান্ড, সেক্ষেত্রে কিন্তু অন্তত একবার দাঁড়িয়ে কিন্তু দেখে নিতে পারেন কিন্তু এই চায়ের বাগানগুলো। আর চায়ের বাগানে কিন্তু ফুল এসছে, একবার একটু দেখাতে বলবো, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, একটু ক্লোজ করে ক্যামেরাটা দেখাতে বলবো, এই যে কত সুন্দর ফুল এসছে। এখন বিশেষ করে শীতকাল, তার কারণেই কিন্তু এই ফুলগুলো এসছে। বিশেষ করে এই চা পাতাগুলো কিন্তু বাইরে এক্সপোর্ট হয়, আবার বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়ও যায় এগুলো। তো সেক্ষেত্রে বলবো যারা আসছেন অন্তত একটু সময় নিরিবিলিতে কাটানোর জন্য চায়ের বাগানে কিছুটা সময় স্পেন্ড করে নিতে পারেন। পাহাড়ি গ্রামের জীবন, পথের ধারে ছোট ছোট গ্রাম যেখানে স্থানীয় মানুষের সরল জীবনযাত্রা ও শান্ত পরিবেশ মনকে শান্তি দেয়। সবুজ আর পাথরের খেলা, একদিকে ঘন সবুজ জঙ্গল, অন্যদিকে নদীর বুকে অসংখ্য পাথর, এই দুইয়ের সংমিশ্রণে এক অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি হয়। জঙ্গলের মধ্যে নানা রঙের প্রজাপতির উড়াউড়ি যেন প্রকৃতির এক জীবন্ত প্রদর্শনী, যা ভূগোল ও জীবনবিজ্ঞানের এক অপূর্ব মেলবন্ধন। এখান থেকে পুরো উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়, যা বইয়ে পড়া ভূগোলের ধারণাকে বাস্তব রূপ দেয়। সব মিলিয়ে ঝালং থেকে রকি আইল্যান্ড যাওয়ার পথে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস, যা চোখ জুড়িয়ে দেয় এবং মনে এক গভীর প্রশান্তি এনে দেয়। আমি এখন রয়েছি রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ড মানেই হচ্ছে এখানে হচ্ছে ঝর্ণার যে কুলুকুলু ধ্বনি না, সেটা জাস্ট মানে কি বলবো, যারা এসেছেন এর আগে বা যারা আসবেন তারা ফিল করতে পারবেন। এইখানে জাস্ট পেছনে পুরো বয়ে আসছে কিন্তু ঝর্ণা, ওয়াটারফল কিন্তু এখানে কিন্তু সারা, অর্থাৎ শীতকালে আসুন, বর্ষাকালে এলে তো পুরো জল পুরো ভর্তি থাকে। আর এখানে যে পেছনটাতে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড়ে যে বড় বড় পাথরের কিন্তু আপনারা চাই দেখতে পাবেন এখানে। আর জলের যে কালারটা একটু দেখাবো,
একটু যদি নিচে দিয়ে করা যায়, এই জলও কিন্তু পুরো স্বচ্ছ, মানে পুরো স্বচ্ছ জল একদম এখানে কিন্তু। আর তার জন্য কিন্তু কিছুটা হলেও ব্লু লাগছে, মানে ব্লুর মতো, ব্লু কালার যেরকম হয় সেরকম লাগছে। আর উল্টো দিকে রয়েছে ব্রিজ, সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকটা একটু দেখাতে বলবো, জলটা মনে হচ্ছে যেন যেরকম থাইল্যান্ড বা অন্যান্য জায়গায় গেলে যে জলের কালারটা হয় না, জাস্ট ব্লু সিস, ওই রকমই পুরো কালার লাগছে কিন্তু এখানে। আর পুরো নিট অ্যান্ড ক্লিন, মানে পাহাড়ের জল এত পরিষ্কার যে এখানে এলে অন্তত একবার মনে করবে একটু মুখটা ধুয়ে নিই। আমি একবার আমার মুখটা একটু ধুয়ে নেব, মানে এত সুন্দর লাগছে, উফ দারুণ, মানে জলটা পুরো ক্লিন, মানে সত্যি মানে মুখ, মানে শান্তি যদি কোথাও বলো তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের রকি আইল্যান্ড অন্তত একবার আসতে হবে। এখানে এসে যে জল, বিশেষ করে ওয়াটারফল থেকে যে জলটা পড়ছে সেটা যদি একবার মুখে নেন না, সে মানে আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। তার জন্য অন্তত একবার আপনাকে আসতে হবে রকি আইল্যান্ড। এখানে বসে কিছুটা সময় আপনারা স্পেন্ড করে নিতে পারবেন। সামসিং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের একটি মনোরম পাহাড়ি গ্রাম, যা তার শান্ত সবুজ প্রকৃতি, চা বাগান এবং ছোট ছোট পাহাড়ি নদীর জন্য বিখ্যাত। হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এখানে সবুজ বন, স্বচ্ছ স্রোতস্বিনী এবং চা বাগানের অপূর্ব মেলবন্ধন দেখা যায়, যা এক চমৎকার প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। এটি একটি শান্তিপূর্ণ গ্রাম যা কোলাহল থেকে দূরে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য বেশ আদর্শ। সামসিংয়ের আশেপাশে খাসমহলের কমলা বাগান, রাঙামাটি জলপ্রপাত এবং মূর্তির মতো সুন্দর স্থান রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে। বিশেষ করে ময়ূর দেখতে পেয়েছিলাম, ময়ূরটা কিন্তু দৌড়ে যাচ্ছে গাছের মধ্য দিয়ে, এই যে চলে যাচ্ছে, এই যে ময়ূরটা চলে গেল, এই যে ময়ূরটা চলে গেল, এই যে ময়ূরটা উড়ে চলে গেল। জাস্ট ওই দিকে একবার জুম করে দেখাবো, এই যে ময়ূরটা বসছে এইখানে। সামসিং দেখে নেওয়ার পরে এবার আমাদের ফেরার পালা হোমস্টেতে। যাওয়ার পথে আমাদের লাভাস মিট ভিউ পয়েন্ট পড়বে। এখানকার মূল আকর্ষণ হলো তিস্তা ও রঙ্গিত নদীর মোহনা, যা দূর থেকে পরিষ্কার বোঝা যায়। যদিও আমাদের ফেরার পথে সন্ধে হয়ে গেছিল, তাই যতটুকু আমার ক্যামেরার মধ্যে বন্দি করেছি তা রইল আপনাদের জন্য। এই ভিউ পয়েন্টের রাস্তা ভালো এবং চারপাশে সবুজ গাছপালা ও চা বাগানে ঘেরা থাকে। প্রচলিত আছে তিস্তা ও রঙ্গিত নদী ছিল প্রেমিক প্রেমিকা যারা এই স্থানে মিলিত হতো। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখার পরে আমরা রওনা দিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আজকের ঘোরাঘুরিটা সত্যি দারুণ ছিল। ডুয়ার্সের বেশ কিছু নতুন জায়গা আজ প্রথমবার দেখলাম, যা এক কথায় অসাধারণ। জায়গাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরেছি তার বিস্তারিত ট্যুর প্ল্যান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর শরীরটা বেশ ক্লান্ত, তাই দ্রুত ডিনার সেরে ঘুমিয়ে পড়ব, কারণ আগামীকাল ভোরেই আমাদের গন্তব্য চিলাপাতা ফরেস্ট। ভিডিওটি আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই ফিরছি ডুয়ার্স সিরিজের পরের পার্ট নিয়ে, যেখানে থাকবে চিলাপাতা ফরেস্টে জঙ্গল সাফারি, আরও নতুন কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের এই পুরো সম্পূর্ণ ট্যুরের ট্রাভেল পার্টনার ছিল সফর বন্ধু ট্যুর অ্যান্ড ট্রাভেলস।